শিশুদের বাসযোগ্য করতে কাজ করব, বঙ্গবন্ধু জন্মদিনে শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনি মুসলিমের নাম বদল, নতুন পরিচয় বহাল তবিয়তে পরিবার। এবং হামলার আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইমেল পাঠান হামলাকারী। দেখছেন এটিএন নিউজ এট 3-তে আপনাদের সাথে আছে আমি রুমিতা ইসলাম। শুনছিলেন 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। তিনি ছিলেন বলেই স্বাধীনতা শব্দটি আমাদের। লাল সবুজের পতাকাটি নিজেদের করার স্বপ্ন তাঁরই দেখানো। বাংলাদেশের সব অর্জনেই যেন মিশে থাকে তার নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 99তম জন্মবার্ষিকীতে তার প্রতি এটিএন নিউজের শ্রদ্ধাঞ্জলি, বঙ্গবন্ধুর বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুকান্তের কবিতার আশ্রয় নিয়ে তিনি বলেন, যতদিন বেঁচে থাকবেন পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করতেই কাজ করে যাবেন। সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। বলুন পিতা। টুঙ্গিপাড়ার খোকা আমাদের জাতির পিতা। যেখানে তার জন্ম সেখানেই তিনি শায়িত চিরনিদ্রায়। জন্মদিনে গোপালগঞ্জের সেই টুঙ্গিপাড়াতেই তাকে শ্রদ্ধা জানাতে এলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারা অংশ নেন ফাতেহা পাঠ ও মোনাজাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপরে বর্ষণ করুন। তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহেশতের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। মোনাজাত শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকীতে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি দল। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী হিসেবেও জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর জন্মদিনে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে শিশু দিবস। এ উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানের পুরোটাই পরিচালনা করে শিশুরা। বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী। এতে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, টুঙ্গিপাড়ার খোকার বঙ্গবন্ধু এবং জাতির পিতা হয়ে উঠতে সবচেয়ে বেশি অবদান ছিল তার মা বাবার। কেননা তারা শিশু বঙ্গবন্ধুকে উদার হতে বাধা দেননি। জাতির পিতা ছোটবেলা থেকেই তিনি কিন্তু সবসময় মানব দরদি ছিলেন। আমার দাদির কাছে গল্প শুনেছি যে নিজের বই গরিব কোনো ছাত্রী হলে ছাত্ররা অনেক সময় কষ্ট করে পড়তো, তখন তাদেরকে তিনি বিলিয়ে দিতেন। আমার দাদা দাদি তাদের সবসময় একটা জিনিস ছিল, তার খোকা, ছোট্ট খোকা যা বলবে সেটাই তারা মেনে নিতেন। কোনো দিন এই যে বই দিয়ে দিলেন, কাপড় দিয়ে দিলেন, ছাত্র দিয়ে দিলেন বা খাবার দিচ্ছেন, সেজন্য কখনো বকাঝকা না, বরং আরো উৎসাহ দিতেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে তার সরকার। শেখ হাসিনা তার দৃঢ় মনোভাব বোঝাতে উদ্ধৃতি টানেন সুকান্তের কবিতা থেকে। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমাদের আজকের শিশু আগামী দিনে সুন্দর জীবন পাক, সেটাই আমরা চাই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীদের উৎসাহ দিতে বেশ কিছু সময় অনুষ্ঠান স্থলে ছিলেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর ভবন প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এবারে আমাদের বিশেষ আয়োজন বঙ্গবন্ধুর বাংলাদেশ। ৭৫ পরবর্তী সময়ে সামরিক শাসকেরা একরকম নিষিদ্ধই করেছিল বঙ্গবন্ধুকে। তার সম্পর্কে জানতে তো দেওয়া হয়নি, বরং ছড়ানো হয়েছিল নানা কুৎসা। তবে সময় পাল্টেছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বুকে স্বমহিমায় উজ্জ্বল বঙ্গবন্ধু। বাঙালির এই মহানায়কের জন্মদিনে ATN নিউজের শ্রদ্ধা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র আর লাল সবুজের পতাকা, যার নামের সঙ্গে জুড়ে আছে তিনি আর কেউ নন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব, বাঙালি জাতির জনক। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। রাজনীতির এই মহাকবির ৭ মার্চের ভাষণ এখনো বাঙালির রক্তে শিহরণ তোলে, যা সব কালের সব মানুষের প্রেরণা। আমাদের বঙ্গবন্ধু এখন বিশ্ব বন্ধুতে পরিণত হয়েছে। ১৯২০ সালের ১৭ই মার্চ রাজনীতির এই মহাকবি জন্ম নেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। শেখ লুৎফুর রহমান ও সায়রা খাতুনের ঘরে জন্ম নেয়া খোকা ধীরে ধীরে হয়ে ওঠেন বাঙালির মুক্তির কাণ্ডারি, রাজনীতির মহাপুরুষ। যতই দিন যাচ্ছে, যতই জানতে পারছে মানুষটি সম্পর্কে, ততই আমাদের অনুভূতিতে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছেন। একটি মানুষ, কিন্তু এত তার পরিচয়, এত তার ব্যাপ্তি, এত তার বহিঃপ্রকাশ। বাঙালির মুক্তি আন্দোলন বঙ্গবন্ধুর জন্য খুব একটা সহজ ছিল না। জীবনের বড় অংশ জুড়েই তার কেটেছে কারাগারের প্রকোষ্ঠে। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ৬৯-এ ব্যক্তি মুজিব পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিবে। বাঙালি জাতিকে যিনি আলোর পথ দেখিয়েছেন মুক্তির পথ, সেই মহামানবের জীবন ছিল সাদাসিধে, ভাবনায় ছিল বাঙালির মুক্তি আর সমৃদ্ধি। তাই নিজের জন্মদিন নিয়ে বরাবরই ছিলেন উদাসীন। কিন্তু কৃতজ্ঞ বাঙালি কি ভুলে থাকতে পারে মহানায়কের জন্মদিন? হে রাজনীতির মহাকবি, জন্মদিনে তোমাকে হাজারো সালাম। মহসিন কবির, ATN নিউজ, ঢাকা। প্রথমে পূর্ব বাংলা আর দেশভাগের পর পূর্ব পাকিস্তান। আজন্ম কারো ভাগিদার তাবেদারের শিকল ভেঙে নতুন দেশ। রক্তের দামে সেই নাম বাংলাদেশ। আর দেশের নাম যে বাংলাদেশ হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শুধু তাই না, বাঙালির জাতীয় সঙ্গীত আর তার পতাকা, সেও তো তারই হাত ধরেও। পাকিস্তানের অংশ হয়ে নতুন শুরু তো দূরে থাক, নতুন দেশে বাঙালির বুকের রক্ত মুখের ভাষার জন্য। সেই থেকে আবারও নতুন শুরুর স্বপ্ন নতুন দেশের। কিন্তু কি হবে তার নাম, কেই বা দিবেন, সেই প্রশ্নের সমাধানও জানতেন তিনি। যিনি এদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। ইতিহাস যাকে মনে রাখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে। সেখানে তার রসদ বাংলার আর এক প্রাণপুরুষ কাজী নজরুল ইসলামের কবিতা। তাছাড়া বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুকান্ত, শচীন দেব বর্মন কিংবা সত্যজিৎ এ বাংলাকে কখনো বঙ্গদেশ, সোনার বাংলা, রূপসী বাংলা কিংবা বাংলাদেশ বলেই ডাকতেন। কাগজে কলমে পূর্ব পাকিস্তান লিখলেও বাঙালির মনে তখন এদেশ বাংলাদেশী। আর ৫৪ নির্বাচনের জয়ের পর ৫৭-তে পূর্ব পাকিস্তান এ নামের বিরুদ্ধে সংসদে সরাসরি প্রতিবাদ করেন বঙ্গবন্ধু। ৬৬-র ৬ দফার সবটা জুড়ে পাকিস্তানিদের বঞ্চনা মুক্তির ডাক। দিকে দিকে শেখ মুজিবুর রহমান স্লোগানে স্লোগানে জয় বাংলা। আর ৬৯-এর ৫ ডিসেম্বর হোসেন শহীদ সরওয়ার্দীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, স্বাধীন এ দেশের নাম হবে বাংলাদেশ। সেই ভাষণেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এই ভূখণ্ড পূর্ব বাংলার নাম হবে আজ থেকে বাংলাদেশ। বাংলাদেশ না বললে একটি সার্বভৌম স্বাধীন ভূখণ্ডের কথা আমরা ভাবতে পারছিলাম না, কেননা পশ্চিম বাংলা তখন ছিল আমাদের পাশের রাষ্ট্রের একটি রাজ্য। ৭০-এর নির্বাচনেও প্রচারণার অন্যতম বিষয় ছিল
বাংলাদেশ। I'm sure the people are absolutely behind me and my party. পাশাপাশি বঙ্গবন্ধুর নির্দেশে দেশের গর্ব পরিচয়ে পতাকার কাজ শুরু করে ছাত্রনেতারা। বছর পেরিয়ে ৭১-এর ২রা মার্চ ওড়ে সেই পতাকা। নাম আর পতাকার পরপরই সব দেশের একটা সার্বজনীন সুর থাকে, যে সুর হয় জাতীয় ঐক্য আর সংহতির। সেই জাতীয় সঙ্গীত হিসেবে এদেশের মানুষকে দ্বিজেন্দ্রলাল রায়ের এ গান ভাবিয়েছে অনেকবার। তবে বাকে বাকে রক্ত দেওয়া এ জাতি তো দেশকে মা রূপেই দেখেছে, তাই তো মায়ের মুখ মলিন হওয়া তার কাছে সবচেয়ে বেদনার। সর্বশক্তি নিয়োগ করিব। বাঙালি বাংলা মায়ের জন্য হেসে ভাসিয়েছে রক্তের নদী। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় তার অস্থায়ী সরকার শপথের পর জানান দেয় তার জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের অমর সৃষ্টি কোটি বাঙালির রক্তে মিশে যাওয়া কথা আমার সোনার বাংলা। লালনের ছোঁয়ায় গগন হরকার অনুকরণে আমি কোথায় পাবো তারে এই গানের ঢং বাউল সুরে হয় কোটি বাঙালির আজীবনের সুর। রবীন্দ্রনাথ এবং নজরুলে মোহিত ছিলেন বঙ্গবন্ধু। তিনি তার ভাষণে, তিনি তার ব্যক্তিগত যাপনে রবীন্দ্রনাথকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন। একটা দেশের স্বপ্নই শুধু না, তার ঠিকানা, পরিচয় আর জাতীয় সুরের সবটাই তিনি। তার ফিরে আসা নিয়ে তাই তো তার পতাকার, তার দেশের মানুষের এত আকুলতা। বাংলাদেশের ভালোবাসা তার রূপকারের জন্য। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। স্বাধীন বাংলাদেশ থেকে মাত্র ৩ মাসের মধ্যে সৈন্য ফেরত নিয়ে গিয়েছিল ভারত। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশের যুদ্ধে সাহায্য করা বিদেশি সেনাবাহিনী এত দ্রুত ফেরত যায়নি। ইন্দিরা গান্ধীর কাছে নিজের জন্মদিনের উপহার চেয়ে ব্যতিক্রমে ইতিহাস তৈরি করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা ভারতীয় সৈন্যরা তখন স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অংশ। পৃথিবীর যে কোনো দেশে এরকম বিদেশি বাহিনী থেকে গিয়েছে বছরের পর বছর। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ফেরত নেওয়া। স্বাধীন দেশে ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু নিজেই ধন্যবাদ জানিয়েছিলেন ভারতীয় সেনা কর্মকর্তাদের। এরপর ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু যান ভারত সফরে। ফার্স্ট বিদেশ সফর হলো কলকাতা। ৬ ফেব্রুয়ারি রাস্তায় রাস্তায় লোক আমাদেরকে গাড়িতে করে নিতে পারে নাই, আমিও সফর সঙ্গী। উনি পৃথিবীর যত জায়গায় গেছেন আমি সব জায়গায় গেছি, হেলিকপ্টার করে মাঠে নিয়েছে। ভারতে প্রথম রাষ্ট্রীয় সফরে ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকে বঙ্গবন্ধু এক ব্যতিক্রম আবদার করে বসেন। আশ্রয় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি ঋণী, কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে আমি ইংরেজিতে বলেছিলেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই লাইক টু ইনভাইট ইউ টু ভিজিট মাই কান্ট্রি অন 17th মার্চ, দি ডে আই ওয়াজ বর্ন। যেদিন আমার জন্ম হয়েছে 17 মার্চ, সেদিন আপনার ঢাকায় আসবেন। বাট ম্যাডাম প্রাইম মিনিস্টার, বিফোর ইউর অ্যারাইভাল ইন ঢাকা, আই লাইক টু সি দ্যাট ইউ হ্যাভ উইথড্রন ইউর ট্রুপস ফ্রম দি সয়েল অফ বাংলাদেশ। আপনি আসবেন, তার আগে সৈন্যবাহিনী নেবেন। 17 মার্চ ইন্দিরা গান্ধী এসেছিলেন এবং 12 মার্চ পল্টনে বিদায়ী কুচকাওয়াজের মধ্যে দিয়ে ভারতীয় সেনাবাহিনী বিদায় নিয়ে গেল। বঙ্গবন্ধুর আবদারেই সাড়া দেন ইন্দিরা গান্ধী। স্বাধীন বাংলাদেশ থেকে 1972-এর 12 মার্চ ভারত ফিরিয়ে নেয় তাদের সেনাবাহিনীকে। আর কথা মতো বঙ্গবন্ধুর জন্মদিনে মিসেস গান্ধী আসেন ঢাকায়। বিমান থেকে নামার পর তাকে বরণ করে নেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধুকে ফুলের মালা পরিয়ে দেন ফজিলাতুন্নেসা মুজিব। সে সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ছোট্ট রাসেলকে আদর করে দেন ইন্দিরা গান্ধী। ঢাকাবাসীও কৃতজ্ঞ চিত্তে বরণ করে নেন ইন্দিরা গান্ধীকে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।
টান টান উত্তেজনা, একদিকে নিরস্ত্র জনতা আর অন্যদিকে সুসংগঠিত শক্তি। দাবি আদায়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে সতর্ক বার্তা পৌঁছাতে হবে, আবার জনগণকেও সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে। কিন্তু বিচ্ছিন্নতাবাদের তকমা লাগানো যাবে না। অবিশ্বাস্য সব জটিল সমীকরণ মিলিয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পথ দেখালো বাঙালির মুক্তির। আর ৪৮ বছরে বিশ্বের অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি আদায় করে নিয়েছে সেই ৭ই মার্চের ভাষণ। আরিফ জামালের রিপোর্ট। ৭ই মার্চের ভাষণটি তৎকালীন রেডিও পাকিস্তানের সরাসরি সম্প্রচারের কথা থাকলেও পাকিস্তানি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রে শেষ মুহূর্তে তা বন্ধ হয়ে যায়। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিবাদে সেখানে কর্মরত বাঙালিরা ধর্মঘটে গেলে অবস্থা বেগতিক দেখে সমঝোতায় আসতে বাধ্য হয় সামরিক জান্তা। পরদিন সেই ভাষণটি রেডিওর মাধ্যমে পৌঁছে যায় সারা দেশের মানুষের কাছে। ফলে সেটা কিন্তু আরেকটা উন্মাদনা বা প্রেরণা তৈরি করলো এবং সমস্ত মানুষকে একসঙ্গে, যেটা মাঠে যেটা ঘটছে একটা ধরেন বলা যায় যে সীমিত পরিসরে আমি বলবো, সেইটা এই ৫৪,০০০ বর্গ মাইল জুড়ে এই ভাষণ অনুরণিত হলো। ফলে এইরকম নাটকীয়তা কিন্তু অন্য কোনো ভাষণের সঙ্গে নেই। তার কদিন পরেই ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সেই ভাষণের অডিও রেকর্ড তাকে উপহার দেয়া হয়। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর আঘাতের পর জনগণ প্রকৃত অর্থেই বুঝেছিল ৭ই মার্চের ভাষণে কিসের ইঙ্গিত দিয়েছিলেন বঙ্গবন্ধু, কেন প্রস্তুত থাকতে বলেছিলেন। পাকিস্তানি হামলার পর বিশ্বের সমর্থন ধীরে ধীরে বাংলাদেশের পক্ষে আসায় বোঝা গিয়েছিল কেন বঙ্গবন্ধু ৭ই মার্চ সরাসরি স্বাধীনতা ঘোষণা করেননি। এই আঘাতটা মনে হতে পারে যে কোনো প্রস্তুতি ছিল না, পাকিস্তান বাহিনী এই সুযোগ নিয়েছে, কিন্তু প্রস্তুতি কিন্তু রাজনৈতিক প্রস্তুতি এর চেয়ে বেশি আর হতে পারে না। এই সমস্ত প্রস্তুতি কিন্তু তিনি এই ভাষণের মধ্যে তিনি গ্রথিত করে গেলেন। আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং জুনিয়র, উইনস্টন চার্চিলের বিখ্যাত ভাষণের মতো বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্বের ২৫০০ বছরের ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়। ইউনেস্কো ভাষণটিকে ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দিয়ে তা বিশ্ব সম্পদে পরিণত করেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ তৎকালীন ভূ রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে আরো অনেক অর্থবহ ঐতিহাসিক তাৎপর্য অর্জন করেছে। এটা বিশ্বের যে মুক্তি আন্দোলনের যে পটভূমি এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের জনগণের যে মুক্তির আকুতি এবং আন্দোলন, সেখানেও এই ভাষণটি একটা গুরুত্বপূর্ণ ভাষণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস থেকে তার অবদান মুছে ফেলার অপচেষ্টায় ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল দীর্ঘদিন। তারপরেও অগ্নিস্ফুলিঙ্গের মতো কত লক্ষ কোটিবার সেটা বেজেছে, আজও মানুষ শুনছে সেই অমর বাণী। তার হিসেব কারো পক্ষে কি করা সম্ভব? সংখ্যার বিচার করে যে এটার তাৎপর্য পুরো বোঝা যাবে না। এটার যে বড় দিক, যে এইটা জাতিকে যে দিগদর্শন দিয়েছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। এই ছিল আমাদের বিশেষ আয়োজন বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রিসালদার মোসলেম উদ্দিন পরিচয় লুকাতে নাম বদলে ফেলেছেন। ফাঁসির দড়ি থেকে বাঁচতে মোসলেম উদ্দিন পালিয়ে থাকলেও তার সন্তানেরা পিতার নতুন নাম ব্যবহার করে বহাল তবিয়তে বাংলাদেশে চাকরি বা ব্যবসা করছেন। পিতার নতুন নাম রফিকুল ইসলাম খান ব্যবহার করে খুনি সন্তানেরা পেয়েছেন জাতীয় পরিচয়পত্র, যদিও ঠিক আছে মায়ের নাম। তারিফ মল্লিকের ক্যামেরায় সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনের অনুসন্ধানের রিপোর্ট। ৭৫-এর ১৫ই আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে খুন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যাকাণ্ডে সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের সঙ্গে ছিলেন রিসালদার মোসলেম উদ্দিনও। ৭৫-এর ৩ নভেম্বর কারাগারে জাতীয় ৪ নেতা হত্যারও নেতৃত্ব দেন এই রিসালদার মোসলেম উদ্দিন। বঙ্গবন্ধু হত্যার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া মোসলেম উদ্দিন ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই পলাতক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সর্বোচ্চ আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০১০ সালে কার্যকর হয় ৫ খুনির মৃত্যুদণ্ড। রিসালদার মোসলেম উদ্দিন সহ ৭ খুনি এখনো পালিয়ে আছে। পরিচয় আড়াল করতে নিজের নাম বদলে ফেলেছে রিসালদার মোসলেম উদ্দিন। এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে
চাঞ্চল্যকর এই তথ্য। রিসালদার মুসলিমউদ্দিন এখন রফিকুল ইসলাম খান হয়ে গেছে। একই সঙ্গে তার 5 ছেলে ও 1 মেয়েও পিতার নতুন নাম ব্যবহার করে নিজেদের লুকাতে চাইছে। পিতার নতুন নাম ব্যবহার করেই খুনির সন্তানেরা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে এবং বিভিন্ন কাজে তা ব্যবহার করছে। মুসলিমউদ্দিনের সন্তানদের পরিচয়পত্রের ঠিকানা ধরেই শুরু হয় এটিএন নিউজের অনুসন্ধান। গন্তব্য নরসিংদী সদর উপজেলার জিনিসপুর ইউনিয়ন। গ্রামের নাম টাওয়াদি। তবে স্থানীয় বাসিন্দারা রফিকুল ইসলাম খান নামে কাউকে চেনেন না। উনি কে? ওনার নাম শফিকুল ইসলাম খান। আপনার ভাই? জি। আপনার নাম হলো এটা? আপনি মাহমুদুল ইসলাম খান? হ্যাঁ। আপনার ফাদারের নাম কি? রফিকুল ইসলাম খান। মানে কেন এটা পরিবর্তন করেছে? এটা রফিকুল ইসলাম খান আমার ছোটবেলা থেকে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রিসালদার মুসলিমউদ্দিনের বড় ছেলে সাজিদুল ইসলাম খানের ছবি দেখেই চিনতে পারলেন। বিস্মিত হলেন তার বাবার নাম শুনি। তিনি রফিকুল ইসলাম খান নামে কাউকে চেনেন না, তবে সাজিদুল ইসলামকে শনাক্ত করলেন বঙ্গবন্ধুর খুনির সন্তান হিসেবেই। সাজিদুল ইসলাম খান, হ্যাঁ, এর বাপের নাম? ওর বাবার নাম আসলে ওই যে মুসলিমউদ্দিন, মানে রিসালদার মুসলিমউদ্দিন। অনুসন্ধানে জানা যায় পিতার নতুন নাম ব্যবহার করে বানানো জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই রিসালদার মুসলিমউদ্দিনের পরিবারের সদস্যদের কেউ কেউ বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করছে, কেউ জড়িত ব্যবসার সাথে। রিসালদার মুসলিমউদ্দিনের দ্বিতীয় পুত্র শফিকুল ইসলাম খান একসময় জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করত। তৃতীয় ছেলে মাহমুদুল ইসলাম খান এলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র আরএসএম পদে চাকরি করছে এখনো। চতুর্থ ছেলে মজিদুল ইসলাম খান পারিবারিক বিষয় নিয়ে সম্পৃক্ত। পঞ্চম ছেলে মহিদুল ইসলাম খান নদী কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করছে। একমাত্র মেয়ে শাহনাজ খানের বিয়ে হয়েছে নরসিংদীতে। তার স্বামী আব্দুল মান্নান ভূঁইয়া দক্ষিণ কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শ্বশুরের নাম বদল প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে। আপনার নাম আছে আব্দুল মান্নান ভূঁইয়া। তো আপনি বলছেন যে আপনার শ্বশুরের নাম হলো এটা, এই নামই সব, তাতে সব এই নামই চলে। মানে আপনার শ্বশুরের নামটা কি? রফিকুল ইসলাম খান, ডাক নাম মুসলিউদ্দিন খান। বড় ছেলে সাজিদুল ইসলাম খান নরসিংদী শহরের টাউন হল মোড়ে খাবার হোটেলের ব্যবসা করছে। সে জানালো 1996 সাল পর্যন্ত তারা বহাল তবিয়তেই ছিল, এরপরই সব বদলে যায়। তবে 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর আবার চাকরি পায় এই পরিবারের কেউ কেউ। আমাদের সবকিছু সার্টিফিকেট ভোটার আইডি তো রিসেন্ট হইল, এর আগের থেকেই তো আপনার এগুলা রফিকুল ইসলাম খানই ইউজ করছে। তখন দেখা যায় আমরা ছোটবেলা বাপি এটা দিয়ে রেখেছে, তো আমরা এটা আর কি চেঞ্জ করবো। বঙ্গবন্ধুর খুনির পরিচয় আড়াল করতেই যে বাবার নাম বদলে ফেলেছে সেটা পরিষ্কার তার এই সন্তানদের কাছে। স্কুলে ভর্তিটা? হ্যাঁ, ওইটাই সব। এবার মুসলিমউদ্দিন খানটা জানলেন কবে? এই যে এই প্রবলেম হওয়ার পরে 96-এ। তখন আপনারা জানলেন? হ্যাঁ। তখন সঙ্গে সঙ্গে বলার সুযোগ পান নাই তার? না, তখন তো নাই, সুযোগ পাবো থেকে। এখন কোথায় আছে রিসালদার মুসলিমউদ্দিন? প্রশ্নের জবাব নেই তার সন্তানদের কাছেও। এরপর আপনার বাবা কোথায় গেলেন? কিছু তাও জানি না। ওইভাবে আর নরসিংদী ওইভাবে থাকতো, আমাদের সাথে সংযোগ এরকম আগের মতো, আগের থেকে এরকম। সর্বশেষ কবে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল শ্বশুরের সঙ্গে? এটা তো এখন অনেক আগেই, তো 95-96-এর দিকে পরে। 96-96 উনি বাড়ি ছাড়লেন কবে? নির্বাচনেরও অনেক দিন একদমই যোগাযোগ বিচ্ছিন্ন। এরপরের থেকে আমরা অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি। বঙ্গবন্ধু হত্যার বিচার তো চান, আসলে আপনারা চান কিনা? অবশ্যই চাই। যদি কেউ অপরাধ করে সেটা যেই হোক, অপরাধীর বিচার হবে, এটাই স্বাভাবিক। এটা আপনি যে ওইরকম চান, আমি ওই রকমই চাই। বঙ্গবন্ধু হত্যার বিচার চান? অবশ্যই চাই, অবশ্যই চাই। রিসালদার মুসলিমউদ্দিনের বাড়িতে একসময়ে মোতায়েন থাকতো পুলিশও। সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। তবে জাতির পিতার খুনি মুসলিমউদ্দিনকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি এলাকাবাসীর। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। এবারে নিচে বায়াজিৎ স্টিল বিরতির পর আরো থাকছে তেজগাঁওয়ের সড়ক দেয়ালে নতুন সাজ।